কি নিয়ে কাজ করেন, জাস্ট অ্যাক্টিভিটিসগুলো আমরা এতদিন থেকে কীরকম কাজ করে আসতেছি এবং কীভাবে আমাদের সেটা নিয়ে জাস্ট একটা দিন রাখছি তাদের একটু বোঝার সুবিধা। তো এটা হচ্ছে আমাদের আজকের কন্টেন্টগুলো। তো অলরেডি আমরা এটা বলেছি যে আমরা নন প্রফিট একটা অর্গানাইজেশন, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, আর আমরা কাজ করি মূলত ইন্ডিজিনাস এবং মার্জিনালাইজড গ্রুপদেরকে নিয়ে সিলেটের মৌলভীবাজারের কোমরগঞ্জে। তো তাদের জন্য আমরা টেক্সট বুক প্রকাশ করি, আমাদের এটা একজন নিজস্ব প্রকাশনা। তো এইটা হচ্ছে সেই 2015 সাল থেকে চলতেছে, এটা দিয়ে বাচ্চারা লিঙ্গুইজ শিখে। কিভাবে পড়ে আমাদের যে বাংলা যে টেক্সট বুক জাতীয় যে বই ওইটা কি করে ওরা এটা পড়ে, পড়ার পরে নিজের ভাষায় এটা বুঝিয়ে দেওয়া হয়। আমার সাথে এসে শর্ট কনভারসেশন করছেন। তো ওনাদের এই শর্ট কনভারসেশন করার পর আমি বুঝতে পারলাম যে আমি একটা লেখাপড়া জানা মেয়ে, আমি বেকার বসে আছি। তো আমার বাচ্চাটা মানুষ মানে অভিভাবক আছে যে পক্ষ থেকে চরদিনপাড়া কমিউনিটির পক্ষে, হরিজন কমিউনিটির পক্ষে সকলকে একজনকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনারা গতকাল থেকে অনেক আমাদের জন্য চিন্তা করছেন, অনেক শ্রম দিচ্ছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আশীর্বাদ সংস্থাটা খুবই ছোট্ট একটা সংস্থা। আমরা এখন এগ্রোর অর্গানাইজেশনের অনেকগুলো কাজ দেখলাম। হচ্ছে আমাদের ছিল আমাদের নিজস্ব আমরা একটা ল্যান্ড করবো, আশীর্বাদের অর্গানাইজেশনের নিজস্ব একটা জমি হবে। আমাদের অর্গানাইজেশন আরেকটা হচ্ছে যে আমরা চাইল্ড ম্যারেজ যে এবং ড্রাগস, এই দুইটা নিয়ে কাজ করবো এবং এটা বন্ধ করার চেষ্টা করবো। দ্বিতীয়বার করেছিলাম সেটা ছিল যে আমাদের কমিউনিটির সাথে আমাদের সুসম্পর্ক বিল্ড হবে, এটা আমাদের দ্বিতীয় ড্রিম ছিল। লিডার্স এবং সাধারণ মানুষ যেন আশীর্বাদ হরিজন কমিউনিটি চরদিনপাড়ার যারা লিডার পর্যায়ে আছে, যারা কমিউনিটির সাধারণ মানুষ, তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক আমরা তৈরি করবো, এটা আমাদের একটা ড্রিম ছিল। নমস্কার। আপনারা সবাই ভালো আছেন? সবাই হাততালি দেয়। এটা আশীর্বাদের স্বপ্ন না, এই স্বপ্নটা হচ্ছে সবাইকে নমস্কার। আমাদের 1 নম্বর স্বপ্ন ছিল কমিউনিটিতে টিকাদান কেন্দ্রের ব্যবস্থা করা। তার মানে আমাদের কমিউনিটির ভিতরে কোনো টিকাদান কেন্দ্র নাই, মানে ওদের নদী পার হইয়া তারপর আমাদেরকে যাইতে হবে, ছোটো বাচ্চা, আমাদের মেয়েরা। এই জন্য মানে এটা সবচেয়ে বড়। পরে 2 নম্বর কমিউনিটির উন্নয়ন বৃহৎ যোগদান বাড়াবো। তারপরে ধ্রুপদী আমাদের মতো মহিলারা যখন বসে মিটিং করতেছিল তখন আপনি কিভাবে স্কুলের উদ্যোগটা হয়েছে? স্কুলের মনে করেন আমরা তো কাজে কামে যাই, বাসার কাছে ছোটো ছোটো বাবুরা, নদী আছে, খালবিল আছে, জলের সমস্যা না। তারপরে এর একটা বুদ্ধি করলাম যে একটা ছোটো একটা স্কুল থাকলে আমরা নিয়োগের মাধ্যমে বাবুরা মনে করেন আপনাদের 10 জনের মধ্যে থাকলো, আমরা কাজকাম করে আসা নিরাপত্তা আর কি পাই না। নিরাপত্তার জন্য আমরা একটা নিজের মধ্যে আর কি স্কুল থাকবো। আমরা 50 জনই আমরা কারো কাছ থেকে চুরি করি। আমার বাচ্চার জন্য আমি উপার্জন করে দিই, 50 টাকা করে দেন। আজকে মেয়েটার ভর্তির জন্য আমার জীবনের এখানে দিতে হয়, আমি এই টাকা দিয়ে আমার বাচ্চাটার ভর্তি করে দিই। কিন্তু হরিজন কমিউনিটির অনেক ভালো ভালো কাজ আছে, পঞ্চায়েত লিডার দ্বারা পরিচালিত হয়, লিডাররা তো সেই লিডাররাও অনেক ভালো ভালো কাজ করে। যেমন সুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া, আপনাদের মতো আমাদের ব্লাডের লিস্ট আছে, তারা ওই দিকে দেখে দেন। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার আমাদের ভলেন্টিয়ার টিম আছে যে প্রতি সপ্তাহে কমিউনিটি পরিষ্কার পরিচ্ছন্ন করে। মেয়েরা কিছুদিন আগে বোতল দিয়ে প্লাস্টিক বোতল কাইটা সেখানে রং করে সুন্দর ডিজাইন করে গাছ লাগে প্রতিটা কমিউনিটি এইগুলা কাজ। এবং রিপন একজন যুব লিডার, সে লিডারই না, সে সমাজের একটা ভালো লোক যে সে কিনা সেও এগুলো কাজ নিজ উদ্যোগে নিজের টাকা খরচ করে সপ্তাহে শুক্রবার একদিন পরিষ্কারের কাজগুলো করে। আসলে আমাদের মধ্যে যদি একটা সমন্বয় থাকে তাহলে পৃথিবীর এমন কোনো কাজ নাই যে আমরা পারবো না। তো সেই হিসাবে আমি আশীর্বাদ সংস্থার মাধ্যমে সহযোগিতা নিয়ে ওনাদের লিডারদেরকে নিয়ে, ওনাদের গ্রুপ লিডারদেরকে নিয়ে, ওনার সহযোগিতা নিয়ে আমাদের এখানে
অনেক বন্য হয়ে গেছে। বন্য হয়ে যাওয়ার কারণে ওখানে কারেন্টের খুঁটি সহ এবং বড় ড্রেনে বাঁধটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর এবং কারেন্টের বৈদ্যুতিক তার যেটা 440 ভোল্টের যেটা ওটা হেলে পড়ে গেছে, মানে পড়ে যাবে। তা আমি কী করলাম, তাৎক্ষণিকভাবে আমি আমাদের কিছু যুবক ছেলেদেরকে নিয়ে তাৎক্ষণিকভাবে আমরা একটা পদক্ষেপ নিলাম, একটা দরখাস্ত লিখলাম এবং এখানে 500 লোকের সিগনেচার নিয়ে আমরা ওই সিটি কর্পোরেশন জমা দিয়েছি। 1 তারিখে জমা দিয়েছি এবং 2 তারিখে এসে সে কাজটা সম্পূর্ণ করছি। তো এর মানে হচ্ছে যে আগামী 10 দিনে যদি আমরা কাজটা করছি, যে কোনো কাজটা কিন্তু আমরা সাকসেসফুল হবো। তবে আমি আরেকটু ধন্যবাদ দিতে চাই যে আপনাদেরকে, আপনাদের যে কার্যক্রমটা, এই যে আপনারা যে ব্লাড গ্রুপিং এবং ওই যে মানুষের পাশে দাঁড়ানো, এটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা শিখে নিলাম। এটা কিন্তু আমাদের কমিউনিটিতে কাজে লাগে। এর পাশাপাশি যে আপনারা যে সুশিক্ষিত হচ্ছেন এবং এখান মানে সুশিক্ষিত হয়ে নিজেকে অবলম্বন করার জন্য আপনারা একটু যারা শিক্ষিত আছেন আপনারাও তাদেরকে একটু সাপোর্ট করবেন, যেন আমরা পিছিয়ে পড়ে না যাই, যেন আমরা এগিয়ে যাই। প্রথমে তো আমি সমিতির সাথে গ্রুপ সল্টে যাই, তারপর এই উদ্যোগটা নেই। আলোচনার মাধ্যমে জানলাম যে নিজে থেকে যে কোনো উদ্যোগ নেওয়া যায়। তারপর আমি পড়াশোনার উদ্যোগটা নিলাম। তারা যখন এক্সট্রা কোচিং করে তারপর আমি ভাবলাম যে ছবিটা তাদেরকে করাই। তাদেরকে নিয়ে কোচিং ক্লাসটা শুরু করাইছিল, কিন্তু যে 2 সপ্তাহের মতো চলছে, পরবর্তীতে তাদের দেখা যায় স্কুল থাকে বা অন্যান্য এক্সট্রা কোচিং বা এক্সট্রা ক্লাস থাকে, সেই জন্য নাকি বাচ্চারা এত প্রেশার নিতে পারে না। সেই জন্য সে বলতেছে যে তাহলে আমি ট্রেনিংটা করতে পারি। মানে কমিউনিটির এখানে সবচেয়ে ভালো যে জায়গাটা, যে কমিউনিটির মেয়ে, সে কমিউনিটি মেয়ে না, সে কিছু পড়াশোনা জানা, সে চাইলো যে এখানে কিছু কোচিং করাই। তো কোচিং করাইতে গিয়ে দেখলো যে সবাই তো আসলে পড়তে মানে আগ্রহী না, অনেকে আবার প্রাইভেট পড়ে। তো ওদেরকেই জিজ্ঞেস করছে, যেটা শুরু করছে এটা বন্ধ করা যায় না, ওদেরকেই জিজ্ঞেস করছে যে তাহলে তোমরা কি করবা। এই ছোট ছোট বাবুরা বলছে যে আমরা তো এখন পড়বো না, আমরা আর্ট করতে পছন্দ করি, সেজন্য তারা আর্টের নিয়ে এখানে বসে। এবং এটা কমিউনিটি মেয়ে, সে কিন্তু বিনা টাকায় বিনা ইয়াতে শুধু শ্রম দিতেছে যেন বাচ্চারা আর্টের প্রতি পারদর্শী হয়। সে নিজেও একজন আর্টিস্ট, তাই না?
একটা ড্রিম মিলিং পুরো কমিউনিটি সবাইকে দিয়ে বাল্যবিবাহের হার কমানোর জন্য সচেতনতা সৃষ্টি করা এবং বাল্যবিবাহ ওইখানে হচ্ছে কি হয় অনেক বেশি হয়, 13-14 বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়। তো ওদের একটা চিন্তা ছিল কি যে বাল্যবিবাহটা কীভাবে কমানো যায়, তার জন্য ওরা একটা মানে নিজের থেকে এখন থেকে ওরা সচেতন, পড়াশোনার দিকে এখন পড়াশোনাও করে মাদক মুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টি করা ও মাদকের হার কমানো। অনেক সমাজে আছে যে আমি যদি কিছু করি আমার কি লাভ, আমাকে টাকা দিবে, এরকম করে কিন্তু আমরা কাজটাকে বিমুখ হয়ে যাই যে কি লাভ, আবার অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। কিন্তু এই যে দিদি একজন মাস্টার্স পাস মহিলা দিদি তার ভাষা সংরক্ষণের জন্য গান শিখাইতেছে, আপনারা ছোট ছোট স্বপ্ন উদ্যোগ দেখতেছেন এবং এটাকে নিয়ে আলোচনা করতেছেন, এটা সত্যি প্রশংসার যোগ্য। আমরা অনেক এপ্রিসিয়েট করি না, সবাই হাততালি দিয়ে আমরা তো আগে যে মতো আসলাম এখন তো সেটা তো নাই। যেমন আপনাদের যে আগে বললাম যে একটা জিনিস যে আপনাদের একটু হলে চাকর দিকে, কিন্তু আবার না বললেও না হয়। যেমন যদি আমি একটু আমাদের চাকর দিতে আমি যদি ভুলি যাই, কিন্তু এটা আবার হবে না, আমার মনে রাখতেই অতীতটা যে আমি যেখান থেকে শুরু করছি ওই জায়গাটা যদি ভুলি যাই তাই ভগবানকে ভুলি। এখন আমাদের মানছে এইটার অনেক উদ্যোগ আছে, কিন্তু আস্তে আস্তে চাইয়া রাখি এইটা পারি কি না। কিন্তু আমার তো উদ্দেশ্য যাইতেই রাস্তায় যাও আসো সব পাড়ি দিয়েও যাইতেই। যেমন আমি এখন সিলেট যাইতাম, রাস্তার গাড়ি নষ্ট হয়ে গেছে, আরো গাড়িতেও যাইতেই, কিন্তু আমার ভালো লাগবো। মানে চিন্তাধারা এরকম আসছে আর কি, তবে তো একসাথে সম্ভব নয়। মহিলাদের মতামত, মহিলাদের সিদ্ধান্ত কিভাবে আপনারা, তারা যখন যে কোনো আলোচনা করে, যে কোনো মিটিং মাটিংয়ে তখন আমরা জানায়, তখন আমরা তো সাপোর্ট কি করি, তাহলে তারা দেখবো। আর যদি না করি তাহলে তো পিছাই দিব, তাহলে সাপোর্ট করতে হবে যেটা ঠিক। এখন তো আগের যুগ নাই, এখন আধুনিক, সব কিছু নতুনভাবে শুরু করতে হয়। তখন আগের মতো যদি হয় না মহিলারা করে পারত বাইরে না যাইত, তাইলে তো আগের মতো যে পঞ্চায়েত যে হিসাবটা, যেমন পঞ্চায়েতি ব্যাপার স্যাপার যে কোনো কাজ হইলে আমরা পুরুষরাও করি, কিন্তু যখন দেখা যায় আমরা মহিলাদেরও দরকার, প্রয়োজন হইলে তাদেরকেও আমরা দেখাই আনি, যেমন তাদেরও তো দরকার। আমি যখন পঞ্চায়েত আইছি আমার স্ত্রী তো আমার বাড়িতে তখন ওগুলো আমার স্ত্রীর লোক আমি যাবো এটা চেয়ার করবো, তাই মতামতটা আমি নিয়ে আনিব। এটা প্রত্যেকটা ফ্যামিলির যেমন মতামত এইভাবে আমরা নিই, যেমন চেয়ার করলাম ওই জিনিসটা হইলে কি হইব, ভালো হবে কিনা। আমার স্ত্রী যদি কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, কিন্তু কাজ করতে হয়, আমার লোকে বুঝবো যে এটা করতাম, তাই আর যে পঞ্চায়েত থেকে আমরা কোনো সাপোর্ট দিব কিনা। যখন আমি চিন্তা করি পঞ্চায়েতের লোকে আলোচনা করি যে তারা ওটা করতে চায়, সেইটা আমরা কিতা করতাম, তারা সুযোগ দিতাম, যেটা না করতাম, সেটা না করাটা তো উচিত হইতো না, সুযোগ দেওয়া উচিত। আজ হয়তো পারতে না, 2 দিন পরে তো পারবো, একদিন হয়তো ব্যর্থ হইব, পরের দিন ব্যর্থ হইব, 3 দিনের সময় তো অবশ্যই ভাবতে হইব। ওইটুকু অতটুকু সাপোর্ট দিই। যেমন ওই যে মহিলারা মনে করেন আমার যে আছে, ইলা এক সময় আছে কোনো মহিলারা বাড়িতেই বাড়িত না, সিলেট যাইত না, মনে হওয়ার সময় আগে আমিও নিছি। একজন সবাইকে শুভ সকাল। আজকে আমরা সিলেট ঘোরাফেরা করে ভিজিট করে আজকে আমাদের ময়মনসিংহের উদ্দেশ্য। এর আগে আমরা যাব একটু শাহজালাল মাজারে, তারপর শ্রীমঙ্গল। আমাদের এখন যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হচ্ছি। উপরওয়ালা যেন আমাদের আশীর্বাদ দান করেন, আমরা যেন ভালোভাবে যাইতে পারি, নির্দিষ্ট গন্তব্যে ফিরতে পারি, এই ঈশ্বরের কাছে আমাদের বলা। ধন্যবাদ, খুব সুন্দর আমাদের জার্নি করা এবং সুন্দর এই প্রোগ্রাম করার জন্য, এবং আমরা নিজের গন্তব্যস্থলের জন্য রওনা হব। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে এই গন্তব্যস্থলে সুন্দরভাবে পৌঁছাতে পারি। শুভ সকাল। সিলেটে আমরা 2 দিন যাবৎ অবস্থান করছি। আজকে সিলেটের আমাদের এই এক্সপোজার ভিজিটে শেষ দিন। সিলেট জার্নিটা আমাদের জন্য খুবই একটি স্মরণীয় জার্নি ছিল এবং এখানে অনেক অজানা জিনিস আমরা জানতে পেরেছি। আমরা আজকে আরেকটা স্পট ভিজিট করে আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিব। সবাই যেন সুস্থ থাকে এবং ভালো থাকে সেই কামনা করে
আমার অনুভূতিটা অনেক মানে কি বলবো, এক কথায় প্রকাশ করতে পারছি না। আমি খুব আসার আগে খুব এক্সাইটেড ছিলাম যে আমাদের প্রোগ্রামটা কেমন হবে, আমরা কি দুইটা কমিউনিটি নিয়ে যাচ্ছি, আমরা কীভাবে এই প্রোগ্রামটা সাকসেসফুল করব। তো এখানে আসার পর যেটা হয়েছে সেটা হলো যে মানে প্রকৃতি এবং মানুষের সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালোবাসা এবং এই যে সিলেট শহর, এটা সম্পূর্ণটাই আমার কাছে খুবই মানে একটা অন্যরকম আনন্দদায়ক এবং শিক্ষণীয় একটা জার্নি ছিল। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এখানে আসি খুব সুন্দর, এটা নিয়ে গর্ব করার দরকার। ধন্যবাদ দিতে আছে নেত্রীরে, এইগুলো হোটেলে আমাদের খুব সুন্দরভাবে পরিবেশ করছে, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া ইত্যাদি, ঘুমানি, ঘোরাফেরা সব দিক থেকে ঠিক আছে। এর জন্য নেত্রীকে ধন্যবাদ দিতে আছে। শুভ সকাল, সকলকে নমস্কার। আমার নাম হচ্ছে রিপন হরিজন। আমি ময়মনসিংহ হরিজনপুরী যুব সংঘ পক্ষ থেকে সহসভাপতির দায়িত্ব পালন করছি। আমরা কালকের আগের দিন আশীর্বাদ সংস্থার পক্ষ থেকে আমরা সিলেট ভিজিট করতে আসছি। আমরা 3টা জায়গা পরিদর্শন করি এবং ভিজিট করি। সেখানে গিয়ে দেখি আমাদের অনেক কিছু শিক্ষার ছিল, অনেক কিছু শিখে আসছি, অনেক ভালো ভালো কাজ দেখে আসছি। ওরা যে সংগ্রাম করে, যে যুদ্ধ করে, সেই সংগ্রাম যুদ্ধ আমাদের নাই বললেই চলে। সেই পক্ষে ওনারা যে ত্যাগ স্বীকার করেছে, ওই ত্যাগ যদি স্বীকার আমরা করি তা আমাদের সমাজে অনেক ভালো হবে। তো আমি আশা করবো যে শিক্ষাটা নিয়ে আসছি, যে পরিদর্শনটা দেখে আসছি, আমরা যেন আমাদের জীবনে এবং মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি এবং সঠিক ন্যায় পথে কাজ করতে পারি। আমি হরিজনপল্লী, নতুন বাজার হরিজনপল্লী ময়মনসিংহ বাসী। আমি বিশ্বকাপ নেত্রীর সাথে, শান্তি নেত্রীর সাথে আমরা গ্রহণ করি। আমরা যেসব জায়গা নেত্রী আমাদের মিশে, ওই সব জায়গা আমরা প্রোগ্রাম দেখছি, প্রোগ্রাম করছি। সুন্দর ভালোবাসা এই থাকি তোরা যদি আমরা সবাই মিলিয়া, যদি আমরা প্রোগ্রাম যদি প্রত্যেকটা জায়গায় পরিশ্রম করলি আমরা যদি আমরা করি, আশা করি আমাদের প্রোগ্রাম খুব সুন্দর করি। কি যুদ্ধ করা করা আমরা করি না কেন? আশাটা খুবই ভালো লাগলো এবং সিলেটে যে চা বাগান আদিবাসীদের সাথে কথা বললাম, তাদের সাথে বিনিময় করলাম, মত বিনিময় করলাম। এতই ভালো লাগলো মানে বলার বাইরে। এবং ভালো একটা হোটেলে এসে আমরা থাকতে পারলাম, খাওয়া দাওয়া, গা গোসল ইত্যাদি সব দিক থেকে আমরা খুবই একটা আনন্দিত। এই বিষয়টা আমাদের স্মরণীয় হয়ে থাকবে। এই আশীর্বাদ সংস্থাকে খুব সুন্দর একটা প্রোগ্রাম করানোর জন্য এবং নিয়ে আসার জন্য বিভিন্ন জাতি গোষ্ঠী সম্পর্কে জানতে পারলাম এবং চেষ্টা করব যে আমি যাই আমার এলাকায় আমার যে খেটে খাওয়া মানুষ এবং সংগ্রামী মানুষ যারা আছে তাদের ভিতরে এই উদ্দীপনা আমরা গিয়ে প্রকাশ করব এবং সৃষ্টি করব। আমি রাসেল হরিজন, বর্তমান হেলা সমাজ পঞ্চায়েত কমিটির একজন সাবেক কেরানি, বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি। ধন্যবাদ। আমার এখানে আসার পর খুবই ভালো লাগছে। এই জায়গায় প্রকৃতি পরিবেশ খুবই সুন্দর, আমার ভালো লাগছে। আমি শান্তিরাম বাড়ি, আশীর্বাদ সংস্থা থেকে এসেছি একডো সংস্থা এক্সপোজার ভিজিট করার জন্য। আমরা গতকালকে
দলদল কমিউনিটি চা শ্রমিকদের প্রোগ্রাম ভিজিট করেছি। তারপরে আমরা গিয়েছি পাত্র কমিউনিটিতে। সেখানে আমরা সল্ট অ্যান্ড সিএলসিপির অ্যাপ্রোচে কমিউনিটির ক্ষমতায়নের উপরে যে ছোট ছোট প্রোগ্রামগুলো দেখেছি, তারা যে ইনিশিয়েটিভ নিচ্ছে সেটা সত্যি মানে ভাষায় বোঝানোর মতো না, এত চমৎকার ইনিশিয়েটিভ সেখানে আমরা দেখতে পেরেছি যে কমিউনিটি কিভাবে নিজেরা স্বনির্ভর হচ্ছে, কিভাবে নিজেদের ওনারশিপ নিচ্ছে। এটা না বললেই নয় যে আমরা একটি মেয়েকে দেখেছি যে পাত্র কমিউনিটির, সে কিছু শিশুদের যারা পড়াশোনা করতে আগ্রহী নয় তাদেরকে আর্ট শেখাচ্ছে। আমরা অনেক সময় কি করি যে আমরা শিশুদেরকে পড়াশোনার চাপিয়ে দিই যে তা পড়তেই হবে, কিন্তু তাদের প্রতিভাটা আমরা পড়ার চাপে মেরে ফেলি। এখানে আমরা দেখেছি যে সেই প্রত্যন্ত অঞ্চলে যেখানে পাত্র কমিউনিটি বসবাস করে সেখানে তারা শিশুদেরকে কিভাবে বিভিন্ন প্রতিভা বিকশিত করছে সেটা আমাদেরকে খুব আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং আমরা সেখানে খুব ইন্সপায়ার হয়েছি সেটা দেখে। আমরা গিয়েছিলাম দলদল কমিউনিটিতে। দলদল কমিউনিটিতে আমরা যেটা সবচেয়ে আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। একজন নারী সে এত পরিশ্রম করে, যেখানে বর্তমানে 165 টাকা চা শ্রমিকদের মজুরি, এবং তারা সেই চা বাগানের কাজের পাশাপাশি তারা তাদের নিজের কমিউনিটির ওনারশিপ নিচ্ছে। এটা আমরা অনেকেই করি না। আমরা যারা শহরে থাকি, আমরা যেসব নারীরা পড়াশোনায় এগিয়ে আছি, যারা আমরা বিভিন্ন সংস্থায় চাকরি করছি, আমরা এই ওনারশিপটা নিতে চাই না। কিন্তু আমরা দলদল কমিউনিটি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়। এখানে এসে আমি যেটা অনুভব করলাম, সেখানে নারীদের ওনারশিপ দেখেছি। সেখানে আমরা ছেলে মেয়েদেরকে, এই চা শ্রমিকের ছেলেমেয়েরা কীভাবে শিক্ষিত হচ্ছে। 10 জন ছেলে মেয়ে এবার তারা এসএসসি পাস করেছে, যেটা সত্যি আমার কাছে খুবই উৎসাহমূলক ছিল। আর তাদের যে আতিথেয়তা, আমরা অনেকেই আছি যে অনেক টাকা ইনকাম করেও আমাদের মুখে হাসি থাকে না, আমাদের জীবন ধারা নিয়ে আমরা টেনশনে থাকি। কিন্তু আমরা এই দলদল কমিউনিটির মানুষকে দেখেছি যে তাদের আতিথেয়তা, পাত্র কমিউনিটিতে দেখেছি তাদের আতিথেয়তা, তাদের মুখের হাসি, তাদের পরিশ্রম, এটা মানে কোনো বিষয় না, কিন্তু তারা যেভাবে তাদের হাসিটা ধরে রেখেছে সেটা একটা শিক্ষণীয় ছিল। সমস্ত কিছুর পরে আমার এটা ভালো লেগেছে যে আমরা শহরের থেকে কোলাহলমুক্ত একটা সুন্দর চা বাগানের পরিবেশে এসেছি, যেখানে মানে এই পরিবেশটা দেখলেই মন এবং প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যায়। মানে এই পরিবেশটা আমাকে নতুন করে মানে জীবনে একটা অক্সিজেন দেয়। এখানে পাত্র কমিউনিটির ভিতরে সবচেয়ে যেটা আমার কাছে আকর্ষণীয় ছিল সেটা হচ্ছে যে তারা নিজের ভাষা, পাত্র কমিউনিটি এই বাংলাদেশে 3000 জনগোষ্ঠী, কিন্তু তারা তাদের ভাষাটাকে কিভাবে সংরক্ষণ করছে। আমাদের সাথে যারা কমিউনিটির লোক এসেছিলেন তারা বলছেন যে আমরা সেই ভাষার জন্য 1952 সালে যুদ্ধ করেছি, কিন্তু এখন পাত্র কমিউনিটি তাদের নিজস্ব ভাষা সংরক্ষণের জন্য যেইভাবে গানের মাধ্যমে তাদের ভাষাকে প্রেজেন্টেশন করছে, কত সুন্দরভাবে তাদের নিজস্ব ভাষাটাকে তুলে ধরেছে। আমাদের হরিজন কমিউনিটি এবং বিন কমিউনিটি যারা আমাদের সাথে এসেছেন তারা এই প্রোগ্রামগুলো দেখে তারা নিজ নিজ কমিউনিটি ফিরে যাবেন। আমরা বিশ্বাস করি যে তারাও গিয়ে তাদের কমিউনিটিকে, এই পাত্র কমিউনিটির, দলদল কমিউনিটির লোকদের কথা বলবেন এবং তারা নিজেরা উজ্জীবিত হয়ে যাচ্ছেন। সেখানে গিয়ে তারাও খুব আনন্দমুখর পরিবেশে তাদের অনুভূতিটা ব্যক্ত করবেন। ধন্যবাদ সবাইকে।